আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাস, সর্বসম্মতিক্রমে পাস 9 বিল। ঢাকা মহানগরের কিছু স্কুলে রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইন ক্লাসের পরীক্ষামূলক পরিকল্পনা, শনি সহ 3 দিন শ্রেণীতে পাঠদান ও শুক্রবার বন্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 250-রও বেশি মানুষ নিহত, আজকালের মধ্যে হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা। এবং বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশজুড়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রম, লাখ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সাথে সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতিভূষণ রায় মাধবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 25 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়ে যাচ্ছে। আমরা ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আদালত চত্বরে। অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন, সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র 1টি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার এই 2 আসামি গুলি করে নাই? বিরোধী দলের চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর এবং কুপিয়ে হত্যা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, প্রায় 15 দিন আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। ওই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর পাইলাম রাত 12টার সময় পাইলাম, আমার বাসায় ফোন আসছে, আমি আমার ওয়াইফকে নিয়ে চলে গেলাম, একসাথে যেতে গেলাম আপনার ইয়াতে ওই যে তালতলা ওনার শ্বশুর বাড়ি, ওইখানে শুনতেছি যে ওনাকে মেরে ফেলছে, উনি নেই। শিক্ষামন্ত্রী
আনম এহসানুল হক মিলন বলেছেন, ঢাকা মহানগরীর কিছু স্কুলে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার পরীক্ষামূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। শনি, সোম ও বুধবার স্কুলে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলবে, শুক্রবার বন্ধ থাকবে। রাজধানীতে কারিকুলাম উন্নয়ন প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চাইলে বিত্তবান স্কুলগুলো এই পদ্ধতিতে পাঠদান করতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে। মল্লিক, হ্যাঁ মল্লিক, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সম্বন্ধে আমাদের জানান। জি, সেটি হচ্ছে যে বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস, যেটাকে মন্ত্রণালয় বলছে ব্লেন্ডেড পদ্ধতি, এই পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা মহানগরীর খুবই বাছাই করা কিছু স্কুলে এই পদ্ধতিতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি দিলেন এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই পদ্ধতিতে যাচ্ছে বলে শোনা গেছে এবং বলছেন যে এই সিদ্ধান্ত যদি এটা পরীক্ষামূলকভাবে অন্যান্য বিভাগও যদি ফলো করতে চায়, অর্থাৎ যেসব শিক্ষা প্রতিষ্ঠান বিত্তশালী, যাদের প্রচুর গাড়ি আছে, যানজট হয়, চাইলে তারা এটা চালু করতে পারবে। এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেটা হয়েছে সেটা হচ্ছে যে সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, এর মধ্যে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, শনিবার আর সাপ্তাহিক ছুটি থাকছে না, শনি, সোমবার ও বুধবার এই 3 দিন সশরীরে ক্লাস হবে, আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই 3 দিন অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে এবং শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ যেদিন অনলাইনে ক্লাস হবে সেদিনও শিক্ষকরা কিন্তু স্কুলেই আসবেন এবং তারা সশরীরে ক্লাস নেবেন। এখানে বলা হয়েছে যে এটা একেবারেই ঢাকার কিছু কিছু বিদ্যালয়, যেমন ধরুন প্রচুর গাড়ি যাদের রয়েছে, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শুধু স্কুল শাখায় এগুলো বাস্তবায়িত হবে। তবে এখানে অনেকে বিশেষজ্ঞরাও বক্তব্য দিয়েছেন, তারা বলছেন যে আসলে প্রচুর লেখাপড়া করে, রিসার্চ করে কারিকুলাম কিভাবে ডেভেলপ করা যায় সেসব বিষয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আর গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে যে কিছু কিছু গণমাধ্যমে এরই মধ্যে বলা হয়েছে যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 3 দিন বন্ধ থাকবে, অর্থাৎ 3 দিন অনলাইনে। আসলে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, একেবারেই নির্দিষ্ট কিছু বিদ্যালয় হাতে গোনা যায় 3টা, 4টা, 5টা, 6টা এমন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এটা চালু করা হয়েছে। মল্লিক, ধন্যবাদ আপনাকে। বিরোধী দলের আপত্তির মুখেও জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 সংসদে পাশ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংসদে 12টি বিল পাশ হয়েছে। আরও জানাচ্ছেন চকর মালিথা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের কার্যসূচি প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হলে বিশেষ অধিকার প্রশ্ন সংক্রান্ত নোটিশ উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য। আমার বিশেষ অধিকার প্রশ্নে এরপর সরাসরি আইন প্রণয়ন কার্যপ্রণালী শুরু করেন স্পিকার। সদস্যবৃন্দ বিলের উপর কোনো দফাওয়ারি সংশোধন একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের 9টি বিল আইন আকারে পাশ হওয়ার পর বিরোধিতা শুরু হয় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 নিয়ে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা শিকার না হন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, বিলটি সংসদে পাশ হওয়ার পর আলোচনার সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপনের পর বিরোধিতা করে সংসদে বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। ফ্যাসিবাদের জাতাকলে আমরা সকলে নিষ্পেষিত হয়েছিলাম মাননীয় স্পিকার। আজকে আবার যদি আমাদেরকে সেই সিস্টেমে নিয়ে যাওয়া হয়, বিচার বিভাগের স্বাধীনতার জন্য শুধু আমরা নয়, সরকার দলীয় অনেক আইনজীবী আছেন, তারাও সংগ্রাম করেছেন। তাদের সেই সংগ্রাম আজকে কোথায় গেল? তারা যদি আজকে চুপ থাকেন, বিচার বিভাগের স্বাধীনতা নিভৃতে কাঁদবে মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরও যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করব মাননীয় স্পিকার। পরে বিলটি কণ্ঠভোটে সংখ্যাগরিষ্ঠ হিসেবে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026-এর বিরোধিতা করে সংসদে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন। ওই 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো, সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে, সেটা আমাদের যুক্তিতে আসে না মাননীয় স্পিকার। বিলের পক্ষে আইনমন্ত্রীর বক্তব্যের পর সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসেবে সেটি পাশ হয়। আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। বিকেল 3:30 পর্যন্ত সংসদ অধিবেশনের বিরতি দেন স্পিকার। পর্যন্ত বিরতি দেওয়া হলো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 41তম দিন। মধ্যপ্রাচ্যে প্রায় 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধের আপাতত বিরতি চলল। লেবাননে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় একদিনে কমপক্ষে 254 জন নিহত হয়েছে। পাল্টা হামলার হুমকি দিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির খবরে তেলের দাম কমেছে, চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। আজ বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার ইসলামাবাদে আলোচনায় বসবে দুই দেশ। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। যুদ্ধবন্ধে চুক্তি করার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সময়সীমা না মানলে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি। সময় শেষের ঘণ্টা দুয়েক আগেই দুই পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে পাকিস্তান। যুদ্ধবিরতির খবরে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $120 থেকে এক ধাক্কায় $92 নেমে এসেছে। চাঙ্গা হয়েছে বিভিন্ন দেশের শেয়ার বাজার। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। বুধবার রাত পর্যন্ত লেবাননে 254 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার ভয়াবহতা এতটাই ছিল যে 10 মিনিটে বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৈরুত থেকে জাতিসংঘের কর্মকর্তা ইমরান রেজা বলেন, হামলায় এত মানুষ আহত হচ্ছে যা সামাল দেওয়ার ক্ষমতা লেবানন সরকারের নেই। ইরানের আইআরজিসি জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বর্বরতার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবিসি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে জানিয়েছে, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এএফপি বলছে, হরমুজের কয়েকটি বিকল্প পথে জাহাজ চলতে পারে। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করার জন্য ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ন্যাটোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতির ঘোষণাকে ভালো উদ্যোগ বলেছে বাংলাদেশ, চীন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ভারত সহ অনেক দেশ। শান্তি চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হবে।
টানা 40 দিনের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। ইরানে মোট নিহতের সংখ্যা ৩,৬৩৬ জন। লেবাননে মারা গেছেন ১,৭৮৪। ইরাকে প্রাণহানি ঘটেছে ১১৭ জনের। ইসরায়েলে সেনাবাহিনীর সদস্যসহ মোট মৃতের সংখ্যা ৩৪। যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত হয়েছে। আর মধ্যপ্রাচ্যে অবস্থানরত ৭ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ঔষধ শিল্পে বাংলাদেশ থাইল্যান্ড যৌথ উদ্যোগ নিয়ে আশাবাদী ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতেপর্ন চিরাসাওয়াত। দেশের শীর্ষস্থানীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টায় শুভেচ্ছা সফরে এসে তিনি বলেন, দুদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাচ মেকিং করা গেলে সুফল আসবে। ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও নেতিবাচক মনোভাব থাকলেও থাইল্যান্ডে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী তিনি। পান্থর রহমান জানাচ্ছেন। মান ও দাম বিবেচনায় বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বাংলাদেশে তৈরি ঔষধ ও ভ্যাকসিনের। বৈশ্বিক বাজারে যার বড় অংশে আছে ইনসেপ্টার নাম। দুপুরে ইনসেপ্টার প্রধান কার্যালয় পরিদর্শনে এলে রাষ্ট্রদূতকে ঔষধ শিল্পের গবেষণা, উৎপাদন ও বাজারজাত করার বিষয়গুলো বর্ণনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। ওষুধের এক্সপোর্ট বাড়াতে হলে থাইল্যান্ড আমাদের জন্য একটা ভালো দেশ, যেখানে আমাদের এক্সপোর্ট অনেক বাড়তে পারে। কিন্তু সেখানে অনেক ধরনের ব্যারিয়ার রয়েছে, এমনকি আমাদের দেশের থেকে প্রোডাক্ট নেওয়ার ব্যাপারেও তাদের একটা প্রচ্ছন্ন অনীহা কাজ করে। তো আমাদেরকে বুঝাতে হবে ওনাদেরকে যে আমাদের দেশের প্রোডাক্ট ইউরোপ আমেরিকার প্রোডাক্টের সঙ্গে কোনো পার্থক্য নাই। সেই কাজগুলি আমরা শুরু করব এবং আশা করি আস্তে আস্তে ওনারাও ওনাদের গভর্নমেন্টকে এই ফিডব্যাকগুলি দিবেন। ইনসেপ্টার গবেষণা সুবিধা, পণ্য তালিকা এবং প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত জানতে চান রাষ্ট্রদূত। Quality of Bangladeshi pharmacy and medicines already currently by the standard, international standard that you will... বাংলাদেশের ওষুধের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। থাইল্যান্ডও ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তারপরও দুই দেশের মধ্যে সমঝোতার সুযোগ রয়েছে, বিশেষ করে গবেষণা ও যৌথ উৎপাদনের। বাংলাদেশে যেহেতু উৎপাদন খরচ কম এবং তারা মানসম্মত ওষুধ উৎপাদন করে, ফলে যৌথ উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আমরাও সম্ভাব্যতা যাচাই করছি। কারখানায় গিয়ে ইনসেপ্টার গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া দেখার আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রদূতকে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশজুড়ে নিরলস কর্মতৎপর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বহুমাত্রিক কাজের পাশাপাশি প্রতি বছর দেশজুড়ে লাখ লাখ বৃক্ষরোপণ করছে সংস্থাটি, যা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সবুজ বাংলাদেশ বিনির্মাণে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। আফরোজা হাসি জানাচ্ছেন। 2009 সালে যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দীর্ঘ 17 বছরের পথচলায় বাংলাদেশকে সবুজে সাজাতে দেশব্যাপী নিরবিচ্ছিন্নভাবে বৃক্ষরোপণ করছে সংস্থাটি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সবুজায়নের এই অভিযাত্রা শুধু শহরাঞ্চলেই নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। রাস্তাঘাট থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পরিত্যক্ত জমি, বসতবাড়ির আঙিনায় সবুজ আচ্ছাদন গড়তে বৃক্ষরোপণ করছে ক্লাবের সদস্যরা। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতা ও পরিবেশ বান্ধব জীবনাচার নিশ্চিতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রয়াসে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে বৃক্ষায়ন। ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। সারা দেশকে সবুজে সাজাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিরলস পথচলায় যুক্ত হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্টজনসহ সব স্তরের মানুষ। এতে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ সচেতনতা, বেশি বেশি বৃক্ষায়নে তৈরি হচ্ছে সবুজ সুরক্ষা বলয়। আসন্ন দিনগুলোতেও সবুজের এই অভিযাত্রা অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সবাই বৃক্ষরোপণ করি এবং
এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ নিয়ে বিশেষ আয়োজনের দ্বিতীয় অংশ দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবানিতে বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাকসবজি আবাদের মাধ্যমে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। আলবানি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ওয়াশিংটন এভিনিউর সঙ্গে যুক্ত হোমস্টেজ এভিনিউর জাহাঙ্গীর সরকারের বাড়ি। শুভ্র বাড়িটির তিন দিকেই অসাধারণ সবুজের আয়োজন। 6-7 আইটেম আছে, মরিচ, পুঁই শাক আছে, লেবু আছে, ভেন্ডি আছে, করলা আছে, কইডা আছে, চুই পাতা আছে, পাট শাক আছে, সব শাক আছে, এমন কোনো শাক নাই আমার এখানে নাই। জাংলা বা মাচায় বনট সবুজের ছাউনি, ফাঁকে ফাঁকে গোলাকার ও লম্বাকৃতির কচি কচি লাউ ঝুলছে। এখানেও কিছুক্ষণ দাঁড়ালে যেন আকস্মাত চলে যেতে হয় বাংলাদেশের কোনো কৃষকের বাড়ির আঙিনায়। আপনার নেইবার যারা আছে তাদের কি এরকম ব্যাকইয়ার্ড গার্ডেনিং আছে? আপনারটা দেখে অনুপ্রাণিত হচ্ছে। মোস্ট অফ দ্য পিপল হোয়াইট পিপল বসবাস করে আলবানি ইউনিভার্সিটির পাশেই থাকি। যত মানুষের দিকে হাঁটতে যায় অথবা গাড়ি থামাই আমার গার্ডিয়ান দেখা যায় এবং আচ্ছা এইটাতে আরো বেশি প্রাউড ফিল করি। মানে সবাই দেখে এগুলো প্রশ্ন করে তোমার এটা কিভাবে করছো। আই ফিল তারা এনজয় করে খুব, না? হ্যাঁ, তারা খুব এনজয় করে। কোনো জায়গা এখানে খালি নেই। একদিকে পরিপক্ক ফসল, আরেকদিকে নতুন করে ফসল উৎপাদনের আয়োজন। জলবায়ু পরিবর্তন ইস্যুটা এরকম সমস্যায় পড়ছেন যে গত বছর যে জিনিসটা পেয়েছিলেন এবার সেটা ভালো হয়নি, বা অধিক বৃষ্টিপাত বা বেশি খরা? না, আমাদের এখানে তেমন সমস্যা নাই। একমাত্র সমস্যা হলো উইন্টারে যখন ঠান্ডা হয়ে যায়, বেশি আইস বরফ পড়ে, তখন একটু প্রবলেম। আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হয় না। এখানে পরিচর্যা করলে ভালো ফলন হয়। জাহাঙ্গীর সরকার বলছেন, পারিবারিক প্রয়োজন মেটানো নয় শুধু, বাড়ির আঙিনায় এক টুকরো সবুজ বাংলাদেশ রচনার জন্যই সব ধরনের ফল ফসল চাষের স্বপ্ন রাখেন তারা। শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া 6 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 299 আসনে ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া 6 আসন তিনি ছেড়ে দেয়, এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। আর তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের ভোট স্থগিত হয়েছিল, সেখানে এখন সাধারণ নির্বাচন হচ্ছে। সংসদ নির্বাচনের সময় হ্যাঁ ভোটের জয় হওয়ায় শেরপুর 3 আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী। অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী। তাঁর বয়স হয়েছিল 73 বছর। কর্মজীবনে তরুণ ঘোষ ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে শিক্ষকতা করেছেন, কাজ করেছেন জাতীয় জাদুঘরে। চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও তিনি রেখে গেছেন অনন্য অবদান। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আবু সাইদের চলচ্চিত্র কীর্তন খোলার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তারেক মাসুদের মাটির ময়না, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর এবং এন রাশেদ চৌধুরীর চন্দ্রাবতীর কথা সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন তিনি। সবশেষ এন রাশেদ চৌধুরীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা সখী রঙ্গমালাতেও শিল্প নির্দেশনার দায়িত্ব পালন করেন তরুণ ঘোষ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় মোহাম্মদ শাহ নামে আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের পশ্চিম পাশের উপকূলীয় আল রশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার পর তাঁর গাড়িটিতে আগুন ধরে যায়। 2023 সালের অক্টোবরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে আসছে সাংবাদিকরা। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার সামরিক সম্মাননা ভিক্টোরিয়া ক্রস জয়ী সাবেক সেনা সদস্য
বেন রবার্ট স্মিথ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। 2009 থেকে 2012 সালের মধ্যে আফগানিস্তানে 5 বেসামরিক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে 5টি মামলা হয়। প্রতিটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জামিন আবেদন না করায় আপাতত তাকে সিডনির সিলভার ওয়াটার সংশোধনাগারে রাখা হয়েছে। পরবর্তী শুনানি আগামী 4 জুন। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। নিটোল টাটা, কৃষি সংবাদ। টানা বৃষ্টিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানির নিচে বোরো ফসল। আধা পাকা ফলন হারিয়ে দিশেহারা চাষিরা। নিচু এলাকায় বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চৈত্রের শুরুতেই ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বিভিন্ন হাওরের ফসল। এবারে প্রকৃতি সংবাদ। অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙা ও গলানো হচ্ছে শরীয়তপুরের একটি গ্রামে। ব্যাটারিতে থাকা সীসার ক্ষুদ্র কণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে পরিবেশে, আর এতে গাছপালা, ফসলি জমি সহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় পরিবেশ প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারখানাটি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ, সর্বসম্মতিক্রমে পাশ 9 বিল। ঢাকা মহানগরের কিছু স্কুলে রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইন ক্লাসের পরীক্ষামূলক পরিকল্পনা। শনি সহ 3 দিন শ্রেণীতে পাঠদান ও শুক্রবার বন্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 250-এরও বেশি মানুষ নিহত। আজকালের মধ্যে হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা। এবং বিপন্ন বাস্তুতন্ত্র রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেশজুড়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যক্রম, লাখ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।